স্টুডিও কোড ব্যবহার করে আমরা আমাদের প্রথম HTML ফাইলটা ক্রিয়েট করছি। এক্ষেত্রে আমরা HTML এর ডক টাইপ HTML হেড বডি এই জিনিসগুলো আমরা ওয়েবে টাইপ করে লিখতে পারি, অথবা আমরা এই জিনিসটাকে সম্পূর্ণ ডিলিট করে দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডের পাওয়ার মুছে দিয়ে আমি একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম। সেই সাইনে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে আমার অটোমেটিকলি এই জিনিসটা লেখা হয়ে গেল। এখানে ডকুমেন্ট টাইপ HTML5 এর যে ডকুমেন্ট টাইপ সেটা আসলো, HTML এর ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিসেবে আসলো, ল্যাঙ্গুয়েজ এখানে হেড আসলো, বডি আসলো এবং HTML আসলো। আপনারা জানেন যে আপনাদের বইয়ের সর্বশেষ অধ্যায় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কিন্তু একটা বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা। এই জন্য মেটা ডেসক্রিপশন দেওয়া খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি দেখেন মেটা, এখানে মেটার কিছু বিষয় দেওয়া আছে। মেটা একটা আলাদা ট্যাগ, সেই মেটার ক্যারেক্টার সেট দেওয়া আছে UTF-8। আমরা জানি আমরা যে টাইপগুলো করি বাংলা এবং ইংলিশ, যদি আমাদের যে বাংলাদেশে যে ভাষা সেগুলো UTF-8 এ সাধারণত হয়ে থাকে। তাছাড়া এখানে নেম আছে ভিউ পোর্ট, কন্টেন্ট ওয়াইড হচ্ছে ডিভাইস ওয়াইড, ইনিশিয়াল স্কেল হচ্ছে 1। এভাবে আমাদের একটা যে ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটটা যাতে আমাদের যে ডিভাইসের সাথে মানানসই হয়, আপনার এটা যাতে ফ্রেন্ডলি হয়, সাধারণত আমরা এখানে মেটার ডেসক্রিপশনও দিয়ে দিতে পারি। মেটাতে আমরা এখানে আমাদের যে মেটা নেম ইজ ইকুয়াল টু ডেসক্রিপশন, এভাবে আমরা দিয়ে দিতে পারি। ডেসক্রিপশনের মধ্যে আমরা আমাদের কন্টেন্ট দিতে পারি। এটাকে আমি যদি এটা আরেকটা মেটা নেম যদি আমি এখানে ক্রিয়েট করি, সেই মেটা নেমে আমি যদি এটাকে যদি দিয়ে দিই যে মেটা নেম হলো ডেসক্রিপশন, তাহলে আমরা এখানে কন্টেন্ট হিসেবে আমি এখানে দিয়ে দিতে পারি যে দিস ইজ আওয়ার ওয়েবসাইট। আমি এখানে আমার যে ওয়েবসাইটের ডেসক্রিপশন সেটা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি। এর ফলে কিন্তু আমার ওয়েবসাইটটা SEO ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি হয়ে যাবে। এখন আমাদের হেড ট্যাগের ভিতরে আমাদের টাইটেল থেকে, টাইটেলের ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আমি নাম না দিই, আমি যদি দিই www.cst5thsemester.com, আমি দেখতে পাবো যে আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নাম www.cst5thsemester.com হিসেবে ব্রাউজ হবে। আমি যদি এটাকে রান করতে চাই, এবং আমরা একটা এক্সটেনশন ইউজ করছিলাম লাইভ সার্ভার, আমরা দেখবো এখানে নিচের দিকে আপনার লাইভ সার্ভার একটা অপশন আমরা পাবো। এটা যাই সরাসরি, আমার এখানে গো লাইভ একটা অপশন আছে। আপনার এখানে যদি গো লাইভ অপশন না থাকে, অন্য কোনো অপশন থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট গো লাইভ হয়ে যাবে। গো লাইভ অপশন থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার এই ওয়েবসাইটটা তৈরি হচ্ছে। এখানে যদি আপনি দেখতে পান, দেখবেন আপনার cst5.com এভাবে আপনার এসেছে এবং এখানে hello.html ফাইলটা রান হচ্ছে। আমরা জানি বডিতে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করি। HTML এর মূল বিষয় হচ্ছে ট্যাগ লাইনগুলোতে আমাদের কিছু হেডিং ট্যাগ লাইন আছে। হেডিং ট্যাগ লাইন আছে মোট 6টা, S1 থেকে H6 পর্যন্ত, যা আপনারা গত পর্বে দেখেছেন। S1 আছে, তারপর আমি যদি দিই দিস ইজ S1 ট্যাগ, তারপর আমি যদি এভাবে দিতে থাকি যে S1 একটা এবং S2, তারপর দিস ইজ S2 ট্যাগ, আমি যদি এটা পেস্ট করি দিস ইজ S2 ট্যাগ, তারপর আমি যদি এটা দিয়ে S3, দিস ইজ S3 ট্যাগ, তারপর যদি আমি দিই S4, এখানে যদি দিই দিস ইজ S4 ট্যাগ, আমরা এটা যদি গো লাইভে যাই, দেখতে পাবো যে আমার S1 ট্যাগ হচ্ছে বড়, S2 ট্যাগ হচ্ছে তার চেয়ে একটু ছোট, S3 ট্যাগ হচ্ছে তার চেয়ে আরেকটু ছোট এবং S4 ট্যাগ হচ্ছে তার চেয়ে আরেকটু ছোট। আমি এখন S3, S4 দিলাম, S5 দিই, S5, this is S5 ট্যাগ, তারপর H6 দিলাম,
আপনার HTML এ এই টোটাল 6টা ট্যাগ আছে। এখন হেডিং এর যে ট্যাগ, এইটার ট্যাগ কেন ব্যবহার করা দরকার? আমার যে ওয়েবসাইট সেটা যদি SEO ফ্রেন্ডলি হয়, সেখানে একটা বা দুইটা সর্বোচ্চ H1 ট্যাগ থাকবে, H2 ট্যাগ 2-4টা বা কয়েকটা থাকতে পারে। প্রতিটা কন্টেন্টে একটা H1 কন্টেন্ট হেড থাকবে, ট্যাগ থাকবে, দুইটা সর্বোচ্চ H2 ট্যাগ থাকতে পারে, দুইটা বা একটা। H3, H4, H5 ট্যাগ এগুলো একটু কম বেশি থাকবে। যদি আপনার এই ধরনের ট্যাগলাইন থাকে, আপনার ওয়েবসাইটটা SEO ফ্রেন্ডলি হবে, মানে গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো আসছে তা আপনার ওয়েবসাইটকে খুব সহজে লিঙ্ক করবে। আপনার H1 থেকে যেই লেখাটা থাকবে, কেউ যদি ওই লেখাটা দিকে সার্চ করে, সরাসরি আপনার ওয়েবসাইটে তারা নিয়ে আসবে। H1 ট্যাগ এখানে গুরুত্বপূর্ণ। তাছাড়া আছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা প্যারাগ্রাফ ট্যাগকে পি দিয়ে লিখে থাকি। আপনার পি দিয়ে যদি আমরা লিখি পি ওপেনিং, পি এন্ডিং, এখানে আমাদের ডেমো আমরা বিভিন্ন কিছু লিখতে পারি। আমি যদি লোরাম আইস পাম্প থেকে কোনো কিছু নিয়ে আসতে চাই, লোরাম আইস পাম্পে আমি গেলাম, কিছু ডেমো টেক্সট যদি আমি নিয়ে আসতে চাই, আমি জাস্ট এখান থেকে নিয়ে আসতে হবে। দেখেন হোয়াট ইজ লোরাম আইস পাম্প, এই জিনিসটা কিন্তু একটু বড়, তাহলে আমি বুঝতে পারবো এই ওয়েবসাইটের এটা হচ্ছে হেডিং থেকে থাকবে। এখন আমরা এটাকে দিলাম যে H1 ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, H1 ট্যাগে দিয়ে দিলাম তারপর, এবং পরবর্তী যে লেখাটা, এই লেখাটা এখানে আমি এটাকে কি করলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। যদি এভাবে যদি দিই এবং আমার যে সার্ভার আছে লাইভ সার্ভার, আমি যদি সেই লাইভ সার্ভারে যদি আমি রান করি, তাহলে দেখা যাবে এটা অটোমেটিকলি রান হয়ে গেছে। এটা অটোমেটিকলি রান হয়ে যাবে। এই জিনিসটা এভাবে আমার শো হচ্ছে। তাহলে আমরা, এটা হলো আমার H1 ট্যাগ এবং এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। কেউ যদি আমার হোয়াট ইজ লোরাম লিখে সার্চ করে বা লোরাম লিখে সার্চ করে, তখন আমার কিন্তু ওয়েবসাইটের এই টেক্সটটা অটোমেটিকলি চলে আসবে। এটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এখন আমাদের ওয়েবসাইটে তাহলে আমরা হেডিং ট্যাগ সম্পর্কে জানলাম, তারপর প্যারাগ্রাফ টেক্সট সম্পর্কে জানলাম। প্যারাগ্রাফ টেক্সটে হেডে থেকে সাধারণত প্যারাগ্রাফ বিষয়টা থাকে। হ্যাঁ, আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো একটা লিঙ্ক আপ আপনি কীভাবে করবেন। ধরে নিন আপনার ওয়েবসাইটের সাথে আপনি যে, আমি যে ওয়েবসাইট থেকে টেক্সটটা কপি করলাম, ধরুন aspam.com, এটাকে আপনি লিঙ্ক আপ করতে চাচ্ছেন। যদি আপনি লিঙ্ক আপ করতে চান, একটা ট্যাগ আছে HTML, এটার নাম হলো অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগটা এভাবে শুরু হয়, এভাবে শেষ হয় এ দিয়ে, এবং এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে ক্লিক ফর মোর, ক্লিক মোর, ক্লিক ফর মোর ইনফরমেশন, CLICK হবে, ক্লিক ফর মোর ইনফরমেশন এভাবে আপনি দিলেন। এবং আপনাকে এখানে যদি এভাবে দেন, আপনি যদি এটা রান করেন, এটা যদি আপনি রান করেন, তখন আপনি দেখতে পাবেন আপনার জাস্ট ক্লিক ফর মোর ইনফো এই জিনিসটা এসেছে, কিন্তু এটা কোনো রেফারেন্স হয়নি। আপনার যদি এটা রেফারেন্স হয়, আপনাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। HTML যে অ্যাট্রিবিউট, সেখানে অ্যাট্রিবিউট নেম অ্যান্ড ভ্যালু, তাহলে HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স, এবং এর অ্যাট্রিবিউট হচ্ছে কোন রেফারেন্সে যাবে ক্লিক করার পর, সেটা হচ্ছে এবং HREF মানে হাইপার রেফারেন্স, এই রেফারেন্সে সে অটোমেটিকলি চলে যাবে, মানে এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এইটা যদি আপনি করেন, আপনার ওয়েবসাইট, এখানে আপনি এখানে ক্লিক করে দেখবেন এখন কিন্তু একটা অটোমেটিকলি একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য জিনিসটা তৈরি হয়েছে। আপনি এখানে যদি ক্লিক করেন, আপনার এই ওয়েবসাইট থেকে চেঞ্জ হয়ে আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছেন হাইপার রেফারেন্সে, সেই লিঙ্কে অটোমেটিকলি চলে যাবে। কিন্তু আমি চাই যে আমার ওয়েবসাইটে না থাকুক, সরাসরি আমার ওয়েবসাইটে ক্লিক করলে, এটাতে যদি ক্লিক করলে সরাসরি আমার এই ওয়েব পেজটা ঠিক থাকে, এটা যদি নতুন একটা পেজে কী হয়, ওপেন হয়, সেক্ষেত্রে আপনাকে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখানে HREF এর এখানে আপনাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তার নাম হলো টার্গেট। তাহলে টার্গেট একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক। এইভাবে যদি আপনি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেন, তখন আপনি দেখতে পাবেন যে এখানে যদি আপনি ক্লিক করেন, এটা অটোমেটিকলি কী হলো,
আপনাকে একটু নতুন নতুন ট্যাবে আপনাকে ওপেন করা হবে। তাহলে আপনি এটা কিন্তু ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করলাম, নতুন ট্যাবে ওপেন হয়ে গেল। কিভাবে হয়ে গেল? আমি জাস্ট এখানে টার্গেট দিয়ে দিলাম ব্ল্যাঙ্ক, এটা একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম হলো টার্গেট এবং ব্ল্যাঙ্ক হচ্ছে ভ্যালু। এখানে অ্যাট্রিবিউট নেম হচ্ছে হাইপার রেফারেন্স, তার ব্ল্যাঙ্ক হচ্ছে তার ভ্যালু হচ্ছে আমরা যে ওয়েব অ্যাড্রেসে নিয়ে যাবে সেটা। এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আরেকটা বিষয় হচ্ছে আপনার ইমেজ, আইএমজি। আইএমজি বা ইমেজ একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এতক্ষণ যেগুলো দেখছিলাম সেই ট্যাগগুলোতে একটাতে স্টার্টিং আছে আর একটাতে এন্ডিং আছে। এখানে আইএমজি হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এই সিঙ্গেল ট্যাগে একই সাথে সোর্স আছে এবং অর্ডার আছে, এগুলো অ্যাট্রিবিউট। ইমেজের সোর্স আমি যে ফোল্ডারটা রেখেছি নিয়েছি, এখানে একটা ফোল্ডার আমি নিয়েছি যেখানে যেটা নাম হচ্ছে সেমিস্টার 5 এর ভিতরে HTML। সেখানে যদি আমি কোনো একটা লোগো বা কোনো একটা আমি ইমেজ নিয়ে আসি, যেমন আমি একটা ডাউনলোড অপশন থেকে যদি আমি ভিউতে যাই, এক্সট্রা লার্জ করে দিয়ে থেকে আমি ছবিতে যে আমার ছবিগুলো আছে সেখান থেকে যদি আমি একটা ছবি এখানে নিয়ে আসি, যেমন আমি চাচ্ছি এই ছবিটা আমি নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তাহলে HTML এর মধ্যে আমি পেস্ট করলাম, F2 দিলাম, রিনেম করবো আর কি, রিনেম দিলাম। রিনেমে আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে কি করবো, আমি এটাকে দিলাম যে pet.jpg, পেটের ছবি, pet.jpg এভাবে লিখলাম। এখানে আমি এই যে pet.jpg লিখলাম, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এটা আপনাকে সেম ফোল্ডারে থাকতে হবে। যদি কোনো কারণে সেম ফোল্ডারে না থাকে, আপনি এখানে উপরে যে আপনার ফোল্ডারে যে অপশনটা আছে এই জিনিসটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, কোন ফোল্ডারে কোথায় আছে সেই সেই ফোল্ডারের যে লোকেশন সহ আপনাকে এটা দিয়ে দিতে হবে। আমি এখানে আসলাম, এখানে এসআরসিতে ক্লিক করলাম, অর্ডার টেক্সটে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এটাকে কী করবো, একটু রিফ্রেশ করবো, আমি রিফ্রেশ করবো। রিফ্রেশ করার আগেই চলে আসছে, দেখেন আমার এই ছবিটা অনেক বড় একটা ছবি হওয়ার কারণে এটা চলে আসলো। আমি চাইলে এখানে হাইট ওয়েটও দিতে পারি, আমরা সেটা হাইট ওয়েট আসলে দিব হচ্ছে CSS-এ। আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা যাতে খুব সুন্দরভাবে আমার ওয়েবসাইটে প্রদর্শন করে, এগুলোর জন্য আমার কিছু আমি অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে হাইট দিতে পারি। হাইট যদি আমি দিয়ে দিই এটাকে 300 পিক্সেল, তারপর আমি এটা এসআরসির মধ্যে ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাকে আমি একটা হাইট দিয়ে দিলাম, এটা হচ্ছে 300 পিক্সেল। তারপর একটা ওয়েট দিয়ে দিলাম, আমি 300 পিক্সেল। এভাবে আমি চাইলে এটাকে একটা হাইট এবং ওয়েট দিতে পারি, এবং আমি যদি এখানে যাই তাহলে হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেলের ছবিটা রূপান্তর হয়ে গেল। আবার এভাবে না দিয়ে আমি দিতে পারি হাইট হচ্ছে আমার যে ক্যানভাসটা মনিটরটা আছে সেটা 50% পর্যন্ত থাকবে সবসময়, ওয়েটও থাকবে 50%। তাহলে আমার অর্ধেক মনিটর, অর্ধেক সমান পরিমাণ আমার এটা আসবে। আমি যদি এটা দিই, দেখেন 50% মানে হচ্ছে এই পাশ থেকে এই পাশে যদি আপনার 1080 পিক্সেল হয়, এখানে 540 পিক্সেল হচ্ছে। আবার আমি যদি এটাকে মাঝখানে দিয়ে সেন্টার করতে চাই, আমি এখানে দিব যে অ্যালাইন সেন্টার। যদি আমি 100% দিই তাহলে দেখা যাবে আমার সম্পূর্ণ অঞ্চল জুড়ে আমার ইমেজটা অবস্থান করছে। এটা যদি 100%, এখানে কন্ট্রোল S দিতে হবে, অবশ্যই আপনাকে ফাইলটাকে সেভ করতে হবে। দেখেন এই ইমেজটা সম্পূর্ণ আপনার যে এরিয়া সেই এরিয়াকে নিয়েছি। আমি এই যে একটা এরিয়া দিয়েছিলাম, এটাকে আমি বাটন হিসেবে দিতে পারি। এই সনটা রাখি, এখানে আমরা চাইলে যেখানে একটা বাটন দিতে পারি। আমাদের বাটন একটা ট্যাগ আছে, বাটন ট্যাগের মধ্যে যে দিস ইজ বাটন, দেখা যাবে আমরা একটা বাটন আমরা পেয়ে গেলাম, দিস ইজ বাটন। যেমন আপনার
টেবিল নিতে পারি, টেবল ট্যাগ দিয়ে টেবিল নেওয়া হয়। আমরা যদি টেবিল যদি নিতে চাই, আমি তাহলে চিন্তা করবো যে এটা হচ্ছে আমার এরিয়া, এই এরিয়াতে আমরা এখানে একটা টেবিল নিব। এই পাশ এই সাইডে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে রো, আবার সোজাসুজি যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম, মানে উলম্ব যেগুলো থাকে সেগুলো হলো কলাম, এবং অনুভূমিক যেগুলো থাকে সেগুলো রো। আমরা টেবিলের ক্ষেত্রে টি আর এবং টিটি দুইটা বিষয় দুইটা মাধ্যমে লিখি। একটা হচ্ছে টেবিলের মধ্যে আমার ট্যাগ হচ্ছে টিআর, মানে হচ্ছে টেবিল রো। আচ্ছা, টেবিল রো এর ভিতরে থাকে টিএস বা হেডিং, মানে টেবিল হেডিং। টিএস হচ্ছে টেবিল হেডিং। যদি টিএস দিই, আচ্ছা টিএস যদি আমি দিয়ে দিই যে সিরিয়াল, তারপর শিফট অল্টার এবং ডাউন স্পেস অ্যারো যদি দিয়ে দিই, আমাদের এর সাথে কপি তৈরি হবে। আমি যদি দিয়ে দিই সিরিয়ালের পর নেম, তারপর হচ্ছে মোবাইল, যদি নেম মোবাইল অ্যাড্রেস এভাবে যদি আমি দিয়ে দিই, অথবা সিটি যদি দিয়ে দিই, অ্যাড্রেস না দিয়ে, আপনি দেখতে পাবেন আমাদের যে এখানে সিরিয়াল নেম মোবাইল সিটি এভাবে জিনিসটা তৈরি হবে। আমি এই মুহূর্তে চাই যে একটা ভ্যালু থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, একটা নাম থাকবে, একটা মোবাইল থাকবে, একটা ভ্যালু থাকবে। এখন এটা টেবিল রো হিসেবে দিয়েছি, তাহলে আমাকে ওইটাকে টেবিল রো যেহেতু একটা নিয়েছি আমার টেবিলের, সেই রোতে আমার টেবিলের হেডিং নিয়েছি। এখানে দ্বিতীয় রোতে কি হবে সেটার জন্য আমাদের একসাথে আর একটা টিআর নিতে হবে। সেই টিআর আমি নিলাম, টেবিলে যে ডাটা টিডি, সেই টিডি নিব, টিডিতে আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম 01, তারপর শিফট অল্টার এবং ডাউন অ্যারো চাপলাম, শিফট অল্টার ডাউন অ্যারো আমি 4বার চাপলাম, নেম দিয়ে দিলাম, আমার নেম দিয়ে দিলাম আপনার, এখানে আমি এটা একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম 01 সামথিং, এখানে একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি, আর এখানে আমি সিটি দিয়ে দিলাম চট্টগ্রাম। এভাবে আমি প্রথম রোটা ক্রিয়েট করতে পারি। আমি যদি প্রথম রোটা এভাবে ক্রিয়েট করে, দেখা যাবে আমার সিরিয়াল নেম মোবাইল নাম্বার চট্টগ্রাম, এভাবে আমার জিনিসটা চলে আসলো। এখন টেবিল তো আমাদের গেল, আমি যদি চাই যে লিস্ট তৈরি করবো, আমার লিস্ট আছে দুই ধরনের। একটা লিস্ট হচ্ছে যেটা সিরিয়াল নাম্বার থাকে, সেটাকে আমরা ওএল, আরেকটা লিস্ট হচ্ছে যার সিরিয়াল নাম্বার থাকে না, তাকে বলা হয় ইউএল, মানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। যেমন দেখেন অর্ডার লিস্টের মধ্যে আমি যদি কোনো কিছু তথ্য দিই, সাধারণত আমরা লিস্টকে এলআই দিয়ে প্রকাশ করি, এলআই যদি আমি দিয়ে দিই যে এই জিনিসগুলো দিয়ে দিই নেম, তারপর শিফট অর্ডার যদি চাপলাম, তারপর দিয়ে দিই যে রোল নাম্বার, ডিপার্টমেন্ট, তারপর দিয়ে দিই সেমিস্টার। এটা যদি আমি এভাবে দিই, দেওয়ার পর আমি যদি এখানে যদি রান করি, দেখা যাচ্ছে আমার এইভাবে 1 2 3 4 দিয়ে চলে আসলো। আর আমি যদি এই একই জিনিসকে যদি আমি আনঅর্ডার লিস্টের মধ্যে রাখি, তাহলে দেখা যাবে আমার এই এখানে 1 2 3 4 বিষয়টা নেই। তাহলে এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা যখন মেনু তৈরি করি, সেই মেনুতে আনঅর্ডার লিস্ট রাখি সাধারণত। এক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ রাখি। আমরা তো জানি অ্যাঙ্কর ট্যাগের কাজ আমরা আগে দেখেছি। সেই এর ভিতরে আমি রাখি যে হোম, তারপর এভাবে আমরা রাখি। তারপর এখানে অ্যাঙ্কর ট্যাগের এখানে আমি এইচ আর এফ দিয়ে দিই। আমার কোথায় যাবে আর কি সেটা হোমে ক্লিক করলে, তারপরে হচ্ছে শিফট অর্ডার যদি ডাউন অ্যারো দিই, আমরা এখানে দিয়ে দিতে পারি হোম, তারপর হচ্ছে আমাদের কন্ট্রাক্ট, তারপর অ্যাবাউট আস। আমরা মেনুতে নর্মালি যা যা থাকে আর কি
তারপর মিশন জাতকে মিশন যা দিই না কেন, আমার এই পাশের নেমটা কিন্তু আমাকে কেটে দিতে হবে, যেটা আমি অলরেডি এখানে দিয়েছি। কারণ আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কিতে থাকতে হবে, আবার এই বিষয়ে থাকতে হবে। তাহলে আমার এখানে হোম, কন্ট্রাক্ট, অ্যাবাউট আস, এভাবে মেনুটা তৈরি হলো। আমরা গত পর্ব আমরা মেইন নোটটা দেখেছিলাম। মেইন নোটে সাধারণত এখানে আন্ডারলাইন আছে, ট্যাক্স ডেকোরেশন রান করতে হবে আমাকে। তারপর হচ্ছে লিস্ট স্টাইল রান করতে হবে। লিস্ট স্টাইল রান করলে আমার আন্ডারলাইন এই ডটটা চলে যাবে, ট্যাক্স ডেকোরেশন রান করলে আমার এই নিচের আন্ডারলাইনটা চলে যাবে।